নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেল। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি সিভিএনএন স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো স্মার্ট সল্টলেক নিয়ে। তবে ডেফিনেটলি সিজন 3 আগামী দিনে যে আসতে চলেছে তা আমরা ইতিমধ্যে গত যে দুটি এপিসোড এই বছরে আপনারা দেখেছেন তাতে আমরা তা নিয়ে আলোচনা করেছি। সেই এপিসোডগুলোতে আপনারা কী কী এক্সপেক্ট করবেন সেগুলো নিয়েও আমরা একটু একটু করে আপনাদেরকে খবর দিয়েছি। তবে আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো স্মার্ট সল্টলেকের সিজন 2 নিয়ে। কারণ এমন একটি সময় এই বছরের শুরুর দিকটায় যেখানে কম বেশি প্রত্যেকজন মানুষ ছোট থেকে বড় সকলে একবারটি হলেও ফিরে দেখার চেষ্টা করে গত বছর তাদের কেমন কাটলো, নিজেদের কর্মজীবন হোক বা নিজেদের ব্যক্তিগত জীবন হোক। কোথায় কোথায় আমরা একটু হলেও পিছিয়ে পড়লাম, কোথায় কোথায় আমরা নিজেদের সর্বস্ব দিয়ে নিজেদের সেরাটা দিয়ে কাজগুলোকে করতে পেরেছি, বা কোথায় আগামী দিনে আরও একটু ভালোভাবে সেই কাজগুলোকে আমরা করে নিতে পারবো। এই নিয়েই চুলচেরা বিশ্লেষণ করতে থাকি আমরা সকলে। ঠিক একইভাবে সিভিএনএন চ্যানেল এবং সিভিএনএন টিম বছরের শুরু থেকেই নিজেদের মধ্যে আলোচনা চালালো যে কিভাবে গত বছরের এই স্মার্ট সল্টলেক আপনাদের মনোগ্রাহী করতে পারলো, কোন কোন ভিডিওগুলি আপনারা সবথেকে বেশি লাইক করেছেন। তার ভিত্তিতেই আজকে আমরা একবারটি চেষ্টা করব সেই সমস্ত এপিসোডের ওপর চোখ বুলিয়ে নেওয়ার। তাই আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা একবার 2023 সালে সেই প্রত্যেকটি এপিসোডের দিকে একবার ফিরে তাকাবো এবং আমরা সেগুলি থেকে বের করে আনবো সেই ভিডিওগুলো যেগুলো আপনারা সবথেকে বেশি পছন্দ করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাই আমি আর কথা বলবো না, এবার সরাসরি আমরা চলে যাব সেই যাত্রায়, শুরু থেকে শেষ পর্যন্ত যে যে ভিডিওগুলো আপনাদের মনে ছাপ ফেলতে পেরেছে। আজ আমাদের মলাট কাহিনী অন ট্র্যাক। সংসার বলো বা সার্ভিস ইন্ডাস্ট্রি বা তুমি বিনোদন জগতের কর্মী হয়ে উঠতে চাইলেই প্রথম কাজ হলো সকলের সঙ্গে ঠিক ঠিক ব্যবহার করা। তুমি হোটেলে কাজ করো, ব্যাংকে, এয়ারলাইন্সে অথবা বিপিওয়ে, সারাক্ষণ তোমাকে যে কত রকমের দাবি সামলাতে হবে তার ঠিকানা নেই। এতদিনে একটা বাচ্চা কাচ্চা হলো না, ভীষণ দারুণ নয় তো? এখন আপনারা এখানে কি করবেন ম্যাডাম? আপনারা এখন যান, এই ট্রলি এমার্জেন্সিতে নিয়ে যাও। শ্রেণীর আমরা সবাই, জীবন রেলের যাত্রী যে ভাই, জীবন রেলের যাত্রী যে ভাই, প্রথম না হয় দ্বিতীয়, না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই। আপনাদের মনে থাকবে আমি এর আগের পর্বে বলেছিলাম যে কালীপ্রসাদ দত্ত নিজের পিতৃস্বার্থের জন্য রামদুলাল সরকারের শরণাপন্ন হন। প্রাণকৃষ্ণ দত্ত কলিকাতার ইতিবৃত্ততে লিখেছিলেন যে হয়তো কালীপ্রসাদ দত্ত হাটখোলার দত্ত বাড়ির লোক, সেই কারণে উনি রামদুলাল সরকারের শরণাপন্ন হন। এটা সত্য মিথ্যে এক্ষুনি প্রমাণ করা যায় না। রামদুলাল সরকার আপনারা সকলেই জানেন যে মদন মোহন দত্তর আশ্রিত ছিলেন, ওনার মা ওই বাড়িতে রাঁধুনি ছিলেন। এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র এই 15 জনের না, গোটা ভারতবর্ষ এই যাত্রাতে এই টিমের সঙ্গে রয়েছে। তবে এই 1.5 মাস ধরে আমরা যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখছি এবং আনন্দ উপভোগ করছি, এর জার্নি কিন্তু, এর প্রিপারেশন কিন্তু প্রায় 1-1.5 বছর আগে শুরু করে দিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। তাই শুরুতেই কথা বলবো ম্যানেজমেন্টের ইন্টেন্ট বা কী রকম মনোভাব নিয়ে এই ওয়ার্ল্ড কাপে পৌঁছালো। আমাদের এই টিমে বেশ কিছু প্লেয়ার্স আছে যারা হয়তো 1-1.5 বছর আগে পর্যন্ত একেবারেই ফর্মে ছিল না। নাম নেওয়া যাক KL রাহুল, যে 5 নম্বরে এখন ব্যাট করতে আসছে। সঙ্গে আছে শ্রেয়াস আইয়ার, ঠিক তার আগেই অর্থাৎ 4 নম্বরে ব্যাট করতে আসছে। সঙ্গে আছে বুমরা, কিছুটা সময় আগে পর্যন্ত প্রায় লম্বা 1 বছর সে ক্রিকেটের সঙ্গে যুক্তই ছিল না। এইরকম 3 জন প্লেয়ারকে নিয়ে যখন আমরা এই টিমকে আজকে ওয়ার্ল্ড কাপে দেখছি, যাদেরকে নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, প্রশ্ন উঠেছিল এরা কি ঠিক পারবে খেলতে? এদের পরিবর্তে অন্যান্য প্লেয়ার যারা ভীষণভাবে ফর্মে রয়েছে তাদেরকে কেন আনা হলো না? এখন আজকের দিনটার দিকে তাকিয়ে কিন্তু ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, সিলেক্টার্স এবং ক্যাপ্টেন, কোচ প্রত্যেকেই
সেই সময় থেকে এই টিমের স্বপ্ন বোনা শুরু করেছিল। তাই যতই এরা খারাপ খেলে থাকুক, এদেরকে সাপোর্ট করা বা এদেরকে ব্যাক করার যে প্রথা, সেটা কিন্তু ধরে রাখতে পেরেছিল ইন্ডিয়ান ম্যানেজমেন্ট টিম। হ্যালো আবিরিদ, আজ আমি অনুরূতি সিওরা সবাই মিলে চলে এসেছি 10th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে। স্যার, এই ফিল্মগুলোতে ইউথ রিপ্রেজেন্টেশন এত কম কেন? আমার তো মনে হয় প্রত্যেকটা ফিল্মেই কিছু না কিছু ভাবে আমরা ইউথদের ধরার চেষ্টা করেছি। সপ্তর্ষি স্যার, তোমার কোন ফিল্মটা সবচেয়ে ভালো লাগলো আর কার অভিনয়? দেখো, এরকম ভাবে বলা মুশকিল। আমার প্রত্যেকটি সিনেমা ভালো লেগেছে, তার কারণ প্রত্যেকটি সিনেমা আলাদা গল্প বলে। আটেশ দা, কোন ফিল্মের শব্দ ধরা সবচেয়ে কঠিন ছিল আর কেন? 10টা ফিল্মের মধ্যে কঠিন বলবো না, একটু কষ্ট হয়েছে বা একটু কষ্ট করে নিতে হয়েছে, সেটা হচ্ছে ভাঙা বাড়ি। তার কারণ হচ্ছে ভাঙা বাড়িতে এত ক্যারেক্টার, আর যখন একটা গ্রুপ বসে কথা বলছে এবং এক একজনের ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 ফিটের বেশি, সেইখানে সাউন্ডটা ধরা একটু কষ্টের হয়েছিল। আমাদের এবারের মলাট কাহিনী নতুনভাবে নববর্ষে। নমস্কার, আমি সপ্তর্ষি। শুরু করছি আজকের বৈশাখী বৈঠক। মন নাকি মনোরঞ্জন, সিনেমা, অভিনেতা এবং প্রয়াসম ভিজুয়াল বেসিক্স। আমি এই 10 বছরে যাদের নিয়ে কাজ করেছি, আই এম ভেরি স্যাটিসফাইড। আমার কখনো কোনো সময় মনে হয়নি সেই জায়গাটায় যদি অমুক স্টার থাকতো বা তমুক স্টার থাকতো তাহলে সিনেমাটা জমে যেত। কারণ আমি এদের দিয়েই আমি বারবার, যদি তুমি বলো যে আপনি আপনার সিনেমা কভার দেখতে পারেন বারবার, কোনো অসুবিধা নেই। গল্প যখন লেখেন, গল্প লেখাটা কতটা শক্ত, তার কারণ প্রচুর কিন্তু আপনাকে কাটছাট করে গল্প লিখতে হয়। আমি যখন যে কোনো সিনেমা ভাবি, ধরো আজকে যদি আমি ভাবছি একটা সিনেমার কথা, তখন আমি সেই পাত্রপাত্রীগুলোকে নিয়ে নিজে কথা বলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে 9 জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কি করেছিস? ফেসবুকে কি করেছিস? ফেসবুকে কি করেছিস? তোর জন্য কি আমরা কোনো মান সম্মান থাকবে না? কি করেছিস? তুই চাসটা কি? চাস কি আমরা ফুল ফ্যামিলি মরে যাই? না না, তুই কি রাস্তায় চলে আসিস লোকদের শিকার? আমি কিছু করেছিস নাকি তুই? আমি কিছু করেছিস নাকি? ফেসবুকে করেছিস নাকি তুই? আমাদের একদিকে তো ফ্যামিলির মধ্যে সবথেকে বড় বোঝা তুই। করেছিস কি ফেসবুকে? করেছিস কি? হ্যাঁ, কিছুই করিনি বাবা। যাদবপুর আমাদের বেঙ্গলের আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কলেজ, আর সেখান থেকে এই ঘটনাটা শুনে আমি খুবই দুঃখিত আর আমি খুবই শকড। আর আমি এটাতে একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা কলেজে এখন ইন্ডিয়ার একটা করে অ্যান্টি র্যাগিং কমিউনিটি তো আছে। র্যাগিং এখনকার দিনে দাঁড়িয়েও যে ঘটে চলেছে, এটা বেশ একটা লজ্জাজনক ঘটনা, এবং আমি মনে করি যে এটা যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা ইভেন গভর্নমেন্ট যদি চায়, তাহলে অনায়াসে অ্যান্টি র্যাগি বিভিন্ন মেজার্স আনতে পারে, এবং এই জিনিসটা একদমই ঠিক হয়নি। আমাদের ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা আমাদের মতো করে সমকামিতাকে নিয়ে মানুষদের সচেতন করার চেষ্টা করে এসেছি। 2021-এ আমরা যখন আমাদের তৃতীয় অ্যান্থোলজি
রেশের প্রথম প্রেস রিভিউ করাই তাতে আমরা পাই এক মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন টাইমস অফ ইন্ডিয়া, দৈনিক ভাস্কর, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী এই ফিল্মগুলোর বক্তব্যকে এই সময়ে অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী বলে আখ্যা দেন, ঠিক সেই সময় ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু সিনেমাগুলি না দেখেই মতামত দিয়ে ফেলেন যে এইগুলি গে ফিল্মস এবং সমাজের পক্ষে ক্ষতিকর। রেশ অ্যান্থোলজি নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল যে মানুষ এই অ্যান্থোলজিকে কিরমভাবে নেবে। তার কারণ আমরা যখন বানাচ্ছি তখন একরকম, কিন্তু যারা নিচ্ছে, যারা দেখছেন, যে দর্শকরা, তারা জিনিসটাকে কিভাবে গ্রহণ করছে সেটা একটা বড় ব্যাপার। সবাই জানি যে আমরা প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের শর্ট ফিল্মে আমরা মূলত অনেকটা দিন নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে গত কয়েক বছর ধরে সল্টলেকের বিভিন্ন ব্লক বাছাইয়ের মাধ্যমে প্রচুর পরিমাণে লোকজন অডিশন দিচ্ছেন যাতে আমাদের শর্ট ফিল্মে কাজ করতে পারেন, এবং সেখান থেকে আমরা প্রচুর কয়েকজনকে আমরা নিতে পারছি যাতে করে তারা আমাদের সাথে কাজ করছে। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে যখন আমরা রেশ অ্যান্থোলজি করলাম, তো সেক্ষেত্রে যখন আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছিলাম যে এই বিষয় নিয়ে আমরা এবছর শর্ট ফিল্মগুলো করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রথমের দিকে কিছু লোকজন হ্যাঁ বললেও, মানে আগ্রহ দেখালেও, পরের দিকে আমাকে জানিয়েছে যে তাদের পক্ষে কোনোরকমভাবে এটা করা সম্ভব হচ্ছে না, এবং এক একজনের এক এক রকম এক্সকিউজ রয়েছে যে কেউ বাইরে চলে যাচ্ছে, কারো সময় হচ্ছে না, কারো ছেলে মেয়ের জন্য সময় দিতে হবে, অফিসের কাজ। আজ আমাদের মলাট কাহিনী স্মার্ট সল্টলেক এই সময়ে রথে সল্টলেক। मैं CB चौवन सॉल्टलेक से बोल रहा हूँ, 2 नंबर टैंक के पास में। यहाँ पर पिछले 32 वर्ष से हम लोग भगवान की रथ यात्रा का कार्यक्रम कर रहे हैं। हम लोग यहाँ से रूट हमारा रहता है CB के सामने से होकर के PNB होकर के दाहिना लालकोठी तक जाता है, लालकोठी से फिर CA ब्लॉक होकर के वापस यहाँ आ जाता है। প্রথম দিকে যে রথের মেলা বা রথ খুব আড়ম্বরের বা সাড়ম্বরে হতো এমনটা না, আস্তে 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 আমরা চোখের সামনে দেখলাম যে রথ কেন্দ্রিক উৎসবটা সল্টলেকে বাড়তে শুরু করলো, এবং এখন তো দেখি অন্তত সল্টলেকে মূল রথ বলে বলবো না, কিন্তু রথের যাত্রা এরকম উৎসব তো অন্তত পক্ষে গোটা 8-10 তো বোধহয় হয়। আমাদের এবারের মলাট কাহিনী বালাইশাটের দ্বিতীয় সিজনের অংশগ্রহণকারীদের নিয়ে। চলুন আমরা দেখে নিই যারা এই বয়সকে নিজেদের পেছনে ফেলে নতুন করে আবিষ্কার করে এগিয়ে চলেছে তাদের কর্মকাণ্ড। প্রথম আমরা যখন ডাক পেলাম বালাইশাটে, তখন প্রথমে ঠিক মনে হয়েছিল যে ঠিক আছে যাওয়া যাক, দেখা যাক কীরকম হয়, জিনিসটা কি তাই তো জানতাম না। গিয়ে আমাদের চিন্তা ভাবনার মানে আমাদের যা চিন্তা নিয়ে গিয়েছিলাম তার সঙ্গে তার থেকে অনেকটা বেশি অ্যাডভান্সড, অর্থাৎ ভালো লাগার পরিধিটা অনেকখানি আমরা ওখানে পেয়েছি। এটা সত্যিকারে বলতে কি আমার জীবনের একটা একদম নতুন ধরনের অভিজ্ঞতা।
আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম বহু বছর, প্রায় 40 বছর আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। নানা রকম মানুষের সঙ্গে মিশেছি, নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, কিন্তু বালাইশাট আপনারা যে অর্গানাইজ করেছিলেন সেটা আমার কাছে একটা নতুন অনুভূতি এনেছে। মানে আমরাও যে পারি, আমার 68 রানিং, সেই হিসেবে এই বয়সেও আমার মধ্যে আমি জানি না ওই উৎসাহ কোথায় পেয়েছিলাম, কিন্তু আপনারা একদম একটা নতুন জিনিস আমাদের উপহার দিয়েছেন। এই ধরনের একটা অনুষ্ঠান উদ্ভাবনী যে শক্তি নিয়ে আমার তো এটাই খুব ভালো লাগছে যে কারো কল্পনা থেকে একটা আমাদের মতো সিনিয়র সিটিজেনদের নিয়ে একটা অনুষ্ঠান করা, এটা যে কারো মস্তিষ্ক পোষিত হতে পারে, এটাই আমার একটা খুব সুন্দর লেগেছে। প্র্যাকটিসের সময় যে আমাদেরকে এইভাবে বলতেন যে এভাবে করো না ওভাবে করো, সেটা নিয়ে আমাদের কখনো মনে হতো না, কারণ ওখানে গিয়ে নিজেকে আমরা একটু স্টুডেন্টই মনে করতাম। একটা স্টুডেন্টের যেরকম হওয়া উচিত, যে একটু বকুনি খেলো, বেশ মজাই লাগতো তাতে। আজ আমাদের মলাট কাহিনীতে রয়েছে শিক্ষকের সাবেকি মর্যাদা এবং প্রয়োজন, এই দুই বিষয় নিয়ে আলাপগুচ্ছ। শিক্ষকরা কতটা অ্যাপ্রোচেবল হবেন, মানে শিক্ষক কি সিলেবাস ওরিয়েন্টেড জিনিসই পড়াবেন, নাকি সিলেবাসের বাইরেও কিছু বিষয়ে তাদেরকে ইন্টারেস্ট করাবেন, সেই ব্যাপারগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। আপনি কতটা স্টুডেন্টসদের কাছে পৌঁছতে পারছেন। শুধু এই নয় যে এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, টু বি ফ্র্যাঙ্ক, কোনো রকমে সিলেবাস শেষ করিয়ে দেওয়া, এই গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। কোনো রকম তার বাইরে যে সিনারিওটা রয়েছে আমাদের ডে টু ডে লাইফ বা আদার যে সমস্ত পরিবেশ, তার যে জায়গাগুলো, এই ব্যাপারগুলোই ঠিক ছাত্রদের সেই ব্যাপার কিউরিয়াসিটিগুলো মেটানোর সেই ব্যাপারটা খুব কম শিক্ষক বা শিক্ষিকার মধ্যে দেখা যায়। 12 বছর আগে যখন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, তখন যে ধরনের স্টুডেন্টদের আমি পেয়েছি, এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। মানে রেশ ধরেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখনো আমি মনে করি যে প্রাইমারি সোশ্যালাইজেশন বাড়িতে হওয়ার পরে সেটা কিন্তু বিদ্যালয় বা শিক্ষকের মাধ্যমেই হয়। শিক্ষকই হচ্ছে সেই ব্যক্তি যিনি কিন্তু মানে পরিবেশকে, পারিপার্শ্বিক সমাজকে, বিশ্বকে দেখাতে বা চেনাতে শেখায় একটা স্টুডেন্টকে। কোভিডের পর এই প্রবণতাটা যেন আমি দেখছি অনেক বেড়ে গেছে, কারণ ওরা সেই সময় যে অনলাইন ক্লাসের প্রতি ওদের যে ঝোঁকটা দেখা দিয়েছিল, আর স্কুল বিমুখ, বাধ্য হয়ে করতে হয়েছিল, স্কুল বিমুখ ওরা হয়ে গেছিল, সেটা আবার ফিরিয়ে আনা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি ইংলিশ লিটারেচারের সাথে যুক্ত, একইভাবে আমিও এটা ফেস করেছি, এবং আপনার সাথে হীরকবাবুর সাথে, আমি যে স্কুলে আছি মহেশ্বরী বালিকা বিদ্যালয় বড়বাজার, হিন্দি স্পিকিং স্টুডেন্টস বেশিরভাগই খুব মানে তারা হয়তো ফিনান্সিয়ালি স্ট্রং নন। এমনকি এরকমও হয়েছে, আমরা কোভিড পিরিয়ডে দেখেছি, খুব ভালো একটি খুব ভীষণ মেধাবী একটি স্টুডেন্ট ক্লাস 9-এ উঠেছে, ও আসছে না ক্লাস, স্মার্ট ক্লাস করছে না। যখন আমরা জিজ্ঞাসা করলাম যে ও কেন করছে না, কারণ ভীষণ ভালো স্টুডেন্ট, আমাকে এত ভীষণ খারাপ লেগেছিল শুনে যে ওর বাবা ঠেলা চালান, তো সেই সময় ঠেলা চালানোর কাজ ওনার ছিল না, ওনার স্মার্টফোন ছিল না, যার ফলে বাচ্চাটি কিন্তু আর ফিরতে পারেনি, যেহেতু 9-এ ছিল সেই সময়। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে। আমরা 2023-এর শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওগুলি, যে কন্টেন্টগুলি সিজন 2-তে স্মার্ট সল্টলেকে রিলিজ হয়েছিল, সেগুলোকে একবার ফিরে দেখছিলাম, এবং বিশেষ করে সেই ভিডিও যেগুলি সোশ্যাল মিডিয়াতে দর্শকের কাছে মনোগ্রাহী হয়ে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এবং যেহেতু আজকের এই ভিডিওতে আমরা 2023-এর পুরো বছরটাকে ঘুরে দেখলাম, ফিরে দেখলাম, তাই বলা যেতেই পারে আজকের এই স্পেশাল ভিডিওটি 2023-এর ইয়ার রাউন্ড আপ। পরের সোমবার ঠিক সন্ধ্যে 6টায় আমরা স্মার্ট সল্টলেকের সিজন 3 নিয়ে ফিরে আসবো, এবং শুরুই করব আমরা এই সিজন 3-র যে হোস্টরা আমাদের মধ্যে আসতে চলেছে তাদের সঙ্গে পরিচয় করানো নিয়ে। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা আগামী সোমবার ঠিক সন্ধ্যে 6টায় সিভিএনএন চ্যানেলে এইখানেই চোখ রাখুন। আমরা পরিচয় করবো আপনাদের সঙ্গে সিজন 3 স্মার্ট সল্টলেকের নতুন হোস্টদেরকে, এবং আগামী দিনগুলিতে কীরকম ধরনের কন্টেন্ট তারা নিয়ে আসতে চলেছে আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এই ইয়ার রাউন্ড আপের ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং চোখ রাখুন সিভিএনএন চ্যানেলে সবার জন্য সবসময়। নমস্কার।